আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত কিংস পার্টি এনসিপির শীর্ষ নেতারা রীতিমতো প্রতারিত বোধ করছেন। তারা মনে করছেন আমি দুধে মিশে যাওয়ায় আজই এখন কড়াগুলি খাচ্ছে। বিএনপি আর অধ্যাপক ইউনূসের মিলনে নিজেদের পৃথিবী ঘিরে শুধু শূন্যই দেখছে সরকার সমর্থক দলটি। জুলাই ঘোষণাপত্র আর বিএনপির সঙ্গে অধ্যাপক ইউনূসের সমঝোতার অংশ হিসেবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণায় তাদের এমন বোধোদয় হয়েছে। দলের ভেতরে ছড়িয়ে পড়েছে হতাশা, দেখা দিচ্ছে অন্তর্দ্বন্দ্ব আর অবিশ্বাস। দলটির বেশ কয়েকজন নেতা মনে করছেন অধ্যাপক ইউনূস আমের আটির মতো এনসিপি কে ছুড়ে ফেলেছেন। বিএনপির ইচ্ছে মতো দেওয়া হয়েছে জুলাই ঘোষণাপত্র। আবার আগের পরিকল্পনা বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে চেষ্টা চলছে ক্ষমতা হস্তান্তরের। সেনাবাহিনীর সমর্থন রয়েছে এই প্রচেষ্টায়। সব মিলিয়ে এক রাজনৈতিক কানাগুলিতে ছেড়ে দেওয়া হয়েছে এনসিপি কে। ভেস্তে যাচ্ছে ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘস্থায়ী করে কিংস পার্টিকে সংগঠিত করার কৌশল। এনসিপির মতো জামাতও প্রচন্ড হতাশ জুলাই ঘোষণাপত্র আর নির্বাচনী ঘোষণা নিয়ে। তবে সহসা ছাড়ার পাত্র নয় সরকার সমর্থক এই দল দুটি। তারাও অধ্যাপক ইউনূসকে ঘুঘু দেখাতে চান। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বছরের 31শে ডিসেম্বর থেকে অনেক নাটক হয়েছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তিতে 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 দফা ঘোষণাপত্রে 24-এর আন্দোলনের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির প্রতিশ্রুতি দেওয়া হয়। একই দিনে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের কথা বলেন অধ্যাপক ইউনূস। পরদিন ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় তার কার্যালয়। স্বাভাবিকভাবে নির্বাচনের এমন ঘোষণায় খুশি হওয়ার কথা সবারই, কিন্তু বাস্তবতা হলো সবাই এই ঘোষণায় খুশি হতে পারেনি। যা অবস্থা তাতে মনে হচ্ছে নির্বাচন যদি কারোর জন্য পৌষ মাস হয় তাহলে কারোর জন্য সর্বনাশ হবে। জুলাই ঘোষণাপত্র মন মতো না হওয়া আর নির্বাচনের ঘোষণা যেন অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো আঘাত করেছে কিংস পার্টি এনসিপি কে, যারা আবার পরিচিত অধ্যাপক ইউনূসের নিয়োগকর্তা হিসেবে। সাথে জামাত ইসলামী এবং তাদের মিত্ররাও অনেকটা হকচকিত। অথচ এমনটা হওয়ারই কথা ছিল না। জুলাই ঘোষণাপত্রে এনসিপি ও জামাত সহ কয়েকটি দলের বেশ কয়েকটি সুপারিশ শেষ মুহূর্তে বাদ দেওয়ার বিষয়টি কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি। দলগুলোর অভিযোগ, চূড়ান্ত পর্যায়ে কেবল বিএনপির ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমনকি বিএনপির দাবি মেনে তাড়াহুড়ো করে 5ই আগস্ট রাতে জাতীয় নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর মধ্য দিয়ে বিএনপির উপর তার আকস্মিক একক নির্ভরতা স্পষ্ট হয়ে উঠেছে। বিষয়টিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছে সরকারের মিত্র দলগুলো, যারা এতদিন অধ্যাপক ইউনূসকে নিঃশর্ত সমর্থন দিয়ে এসেছেন। বিশেষ করে এনসিপির বড় একটি অংশ মনে করছে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইউনূসের কাছে। এমন অবস্থা তাদের জন্য রীতিমতো অস্তিত্বের সংকট তৈরি করেছে। এনসিপির এক সিনিয়র নেতা বলছেন, আম খাওয়ার পর আটিটি মানুষ ছুঁড়ে ফেলে দেয়, তেমনি এখন এনসিপি কে তাদের আমের আটির মতো মনে হচ্ছে। দর্শক, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে এনসিপি, জামাত এবং হেফাজতে ইসলামের প্রতিক্রিয়া থেকে তাদের হতাশা ও ক্ষোভের বিষয়টি পরিষ্কার। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন মনে করছেন তাদের প্রস্তাবিত অনেক কিছু এই ঘোষণা থেকে বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই ঘোষণাপত্রের কোনো আইনগত ভিত্তি নেই। সে কারণে দলটি মনে করছে ভবিষ্যতে এটি একটি কাগুজের বিষয় হিসেবেই থেকে যাবে। যদিও জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শাহদিন মালিক মনে করেন এর কোনো আইনগত ভিত্তি নেই। তবে নির্বাচনের ঘোষণা সম্পর্কে কৌশলী প্রতিক্রিয়া দিয়েছে এনসিপি। দলটি মনে করে নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের ঘোষণায় আপত্তি নেই, তবে এর আগে বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। একই মত জামাত ইসলামীর। দর্শক, এনসিপির প্রকাশ্য সংবাদ সম্মেলনের অন্তরালে ছড়িয়ে পড়েছে ভয়াবহ গৃহদাহ। এর সঙ্গে যোগ হয়েছে কক্সবাজার পিটার হাসির সঙ্গে গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়ে পড়ার পর 5 নেতাকে শোকজের ঘটনা। বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি হাসনাত সার্জিস সহ 5 নেতার কক্সবাজার মিশন সম্পর্কে দলের শীর্ষ নেতাদের সবাই জানতেন। তাদের সম্মতিতে জরুরি ভিত্তিতে সংক্ষিপ্ত সফরটিতে যান এনসিপির প্রতিনিধিরা। কথা ছিল বিকেলের মধ্যে আবার ঢাকায় ফিরে আসবেন। তবে ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ায় সবকিছু এলোমেলো হয়ে যায়। বিষয়টিকে সামাল দিতে নেতারা ঢাকায় না ফিরে হোটেল বদলে কক্সবাজারে অবস্থান করেন। তবে এনসিপির পক্ষ থেকে এই শোকজ করার ঘটনা তাদের হতভম্ব করেছে। এই ঘটনা দলের মধ্যে তৈরি হয়েছে নানামুখী সন্দেহ আর অবিশ্বাস। একটি পক্ষ মনে করছে গা বাঁচাতে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে এই শোকজ করা হয়েছে। এর সঙ্গে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর যোগসূত্র থাকার আশঙ্কাও করছে তারা। এই অবিশ্বাস ও সন্দেহের প্রকাশ ঘটতে দেখা গেছে কক্সবাজারে যাওয়া 2 নেতার জবাবে। এমনকি জুলাই ঘোষণাপত্র নিয়ে তীব্র ক্ষোভও এসেছে শোকজের জবাবে।
এনসিপির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শোকজ নোটিশের জবাবে লিখেছেন, ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে তিনি অংশ না নেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন। এর অর্থ হলো ঘোষণাপত্রে কি থাকছে সেটি আগেই জানা ছিল এনসিপি নেতাদের, তবে সেখানে নিজেদের পরিকল্পনার প্রতিফলন না থাকায় ক্ষুব্ধ হন হাসনাত। তিনি দাবি করেন ঘোষণাপত্রের খসড়ায় এমন কিছু বক্তব্য রয়েছে যা আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান সংস্কারের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত। বলেন, শুরু থেকেই দাবি ছিল জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে যা মৌলিক কাঠামো বদলাবে এবং ফ্যাসিবাদকে বিলোপ করবে। অর্থাৎ তাদের সুরক্ষা পরবর্তী সরকার আদৌ দেবে কি না তা নিয়ে প্রচন্ড সংশয়ে পড়েছেন এনসিপির এই নেতারা। হাসনাতের লিখিত জবাবে দলের শীর্ষ নেতাদের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্বের বিষয়টিও পরিষ্কার। তিনি লেখেন, 4 আগস্ট রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, তবে তাকে না পেয়ে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে জানান তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের সফরে যাচ্ছেন। নাসিরউদ্দিন তখন নিশ্চিত করেন আহ্বায়ক বিষয়টি জেনেছেন এবং এতে কোনো আপত্তি নেই। দর্শক, এই চিঠি থেকে নাহিদের সঙ্গে হাসনাতের দূরত্বের বিষয়টি স্পষ্ট, আর সেই দূরত্বের মূল কারণ এই জুলাই ঘোষণাপত্র। কয়েকদিন আগে সেনা এপিসিতে গোপালগঞ্জ থেকে উদ্ধার পাওয়া হাসনাত আব্দুল্লাহ নতুন করে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও দ্বন্দ্বে পড়েছেন। সুবাজের জবাবে তিনি অভিযোগ করেন, সফরের প্রতিটি পদক্ষেপ এমনকি বিমানবন্দরও তাদের ছবি ও ভিডিও তুলে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার কাছে সরবরাহ করেছে। এরপরে কিছু মিডিয়া সেগুলোকে বিকৃত করে ক্রাইম মুভির মতো করে প্রচার করেছে। এনসিপিতে বিরোধের বিষয়টি স্পষ্ট করে হাসনাত আরো লেখেন, দলের উচিত ছিল এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া, কিন্তু তার বদলে দল এমন এক ভাষায় শোকজ পাঠিয়েছে তা যেন অপপ্রচারকে বিশ্বাসযোগ্য করে তোলে। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূসের নির্বাচনী ঘোষণায় এনসিপির সিনিয়র নেতারা এখন 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এক পক্ষ চায় সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া, কিন্তু দলের 2 মুখ্য সমন্বয়কের নেতৃত্বে অন্য পক্ষটি চায় নির্বাচন বর্জনের ঘোষণা দিতে। দলের সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে তৃতীয় পক্ষটি নির্বাচনের অংশ নেওয়া দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পক্ষপাতী। 8 আগস্ট সকালে দলের 4 নেতা কক্সবাজার থেকে ঢাকায় আসলেও অন্য নেতাদের সাথে তারা কোনো বৈঠকই করেনি। এমনকি দলের 3 নেতা এখনো শোকজের জবাবই দেয়নি। তবে হাসনাতের মতো শোকজের জবাব দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তার বক্তব্যে পরিষ্কার, তিনি কক্সবাজার যাওয়ার বিষয়টি দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনকে জানিয়েছিলেন। তাহলে প্রশ্ন ওঠে, শোকজ নোটিশে কি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল? যদি তাই হয় তাহলে সেটি কেন করলো নাহিদ ও আক্তার? পাটোয়ারী শোকজের জবাবে লিখেছেন, হাসনাতের কক্সবাজারে যাওয়ার পরিকল্পনার তথ্য তিনি আহ্বায়ক নাহিদ ইসলামকে জানান। একই রাতে তিনি সদস্য সচিব আক্তার হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। এই সময় জানতে পারেন পরদিন 5 আগস্টের রাষ্ট্রীয় প্রোগ্রামে দল থেকে 3 জন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে তার কোনো কাজ নেই। দর্শক, খেয়াল করে দেখুন, জুলাই আন্দোলনের বর্ষপূর্তির অনুষ্ঠানে এনসিপির কর্মসূচি কি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠানে দলে কারা যাবেন সেটি আগের রাতেও দলটির আহ্বায়ক কমিটির গুটি কয়েক নেতাই শুধু জানতেন। নাসিরউদ্দিন পাটোয়ারীর মতো মুখ্য সমন্বয়ক সেটি আক্তার হোসেনকে ফোন করার পর জেনেছেন। এর অর্থ দাঁড়ায় ঘোষণাপত্র পাঠের মতো অনুষ্ঠানটি নিয়েও দলের একটি পক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত লোকজুড়ে চালিয়ে গেছে। আর সেই অংশের বিরুদ্ধে ক্ষোভ পরিষ্কার নাসিরউদ্দিন পাটোয়ারীর লিখিত জবাবে। তবে এই সফরটির উদ্দেশ্য যে শুধু ঘোরাঘুরি করাই ছিল না সেটিও পরিষ্কার করেন পাটোয়ারী। লেখেন, ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। কক্সবাজারে পিটার হাসের সঙ্গে দেখা হয়নি বলেও দাবি করেন পাটোয়ারী। সেই সঙ্গে শোকজের ঘটনায় ক্ষোভ চাপা না দিয়ে লেখেন, ঘুরতে গেলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোনো বার্তা তাকে কখনো দল থেকে দেওয়া হয়নি। এখানে না থেমে তিনি লেখেন, অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে তিনি এই শোকজের জবাব দিয়েছেন। একটি ইঙ্গিত দিয়ে শোকজের জবাবে শেষ করেন নাসিরউদ্দিন পাটোয়ারী। লেখেন, ঘুরতে যাওয়া অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিং এ নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। প্রশ্ন হলো, সাগর পার থেকে এবার কোন ইতিহাসের ছক কষছেন হাসনাত সার্জিস পাটোয়ারীরা? সেই ইতিহাসের লেখনীতে সহায়ক শক্তি হিসেবে কারা থাকছেন? ঘোষণাপত্র এবং নির্বাচন নিয়ে জামাত ও হেফাজতের আপত্তিও কি এনসিপির এই অংশের সঙ্গে গিয়ে মিলবে বঙ্গোপসাগরের মোহনায়? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। কথিত জুলাই ঘোষণা নিয়ে সন্তোষ নয়, ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনূস শিবিরে। বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি, এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনেই তারা কক্সবাজার চলে গিয়েছেন এবং অভিযোগ রয়েছে তারা একটা প্রভাবশালী দেশের এক ব্যক্তির বিশেষ আশীর্বাদ পেতে সেখানে গিয়েছেন।
অন্যদিকে তাদের পরামর্শদাতা অনলাইন অ্যাক্টিভিস্টরা বিদেশ থেকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ তাদের দিচ্ছেন না, তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাদের অভিযোগ, তারা চেয়েছিলেন সংবিধানকে ওই দিন স্থগিত ঘোষণা করা হবে এবং ওই দিন এমন একটা ডিক্লারেশন দেওয়া হবে যে এই ডিক্লারেশনের ডকুমেন্টটা এটাই অস্থায়ী সংবিধান হবে এবং ধীরে ধীরে তারা দলটাকে গুছিয়ে নেবেন। গুছিয়ে নেওয়ার পরে সামরিক শাসকরা যেভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছেন সেভাবে প্রতিষ্ঠিত করবেন, এভাবে অন্তত তারা দীর্ঘদিন ক্ষমতার মসনদে আরোহণ করবেন। ডক্টর ইউনূস তাদেরকে সেভাবে আশ্বস্ত করেছিলেন। তারা রাজনৈতিক দল করতে চায়নি, তাদেরকে নাকি উদ্বুদ্ধ করে দল করানো হয়েছে। এবং বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইউনূস বলেছেন নির্বাচন এত দ্রুত করা যাবে না, ছাত্ররা একটা দল করেছে, এই ছাত্ররাই তাকে নিয়োগ করেছিল, তাদের সেই দলটাকে গুছিয়ে নিতে সময় দিতে হবে। হঠাৎ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার কথা ব্যক্ত করায় এনসিপি শিবিরে প্রচন্ড হতাশা নেমে এসেছে। তাদের সেই স্বপ্ন যে পূরণ হচ্ছে না এটা তারা বুঝতে পেরেছেন এবং ফেব্রুয়ারি নির্বাচন দেওয়া হবে এ বিষয়ে এনসিপির সঙ্গে নাকি ঘরোয়া কোনো ঘনিষ্ঠ বৈঠকে ডক্টর ইউনূস অথবা তার নীতি নির্ধারকরা আলাপ করেননি। সেই কারণে এনসিপি শিবিরের একটি অংশ ইউনূসকে বেঈমান, বিশ্বাসঘাতক, ক্ষমতালোভী, সুবিধাবাদী এভাবেই তারা অভিযুক্ত করছেন। এটা প্রকাশ্যে বেরিয়ে আসছে। এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বলেছেন যে ইউনূসের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন, দেশ অচল করে দেবেন। বিভিন্নভাবে তাদের যে ভীষণ ক্ষোভ, সেই আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো তাদের ক্ষোভ তারা প্রকাশ করে ফেলেছেন। তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপির অবস্থা কি হবে? মিলিটারি, র্যাব, বিজিবি সহ বিভিন্ন প্রশাসন ব্যবহার করে তারা কোথাও মিটিং করতে পারছেন না। সারা দেশের একটি নির্বাচনী এলাকাও তাদের জন্য এখনো প্রস্তুত না। এইরকম অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তাদের নেই। এই জন্য ফেব্রুয়ারি নির্বাচনটা কার পরামর্শে ইউনূস দিলেন এটা নিয়ে তাদের অভিযোগ। তাদের ধারণা প্রভাবশালী দল বিএনপির পরামর্শে ইউনূস এই কাজটি করেছেন। জামাত ইসলামী এই ডিক্লারেশনের সঙ্গে একমত না। জামাত চেয়েছিল ইসলামিক সমস্ত দলগুলোর ভিতরে একটা ঐক্য করে একটি বাক্সে ইসলামিক দলগুলোর সবার ভোটটা যাবে, ফলে ইসলামী দলগুলো একটা সরকার গঠন করবে। তারা সেইভাবে একটা আত্মপ্রসাদ গড়েছিল, কিন্তু সেক্ষেত্রে তারা চরমনাই সহ বিভিন্ন জায়গার সঙ্গে ঐক্যবদ্ধ একটা প্রক্রিয়া সিল আকারে হওয়ার পূর্বেই এই নির্বাচনের ঘোষণায় তারা হতাশ হয়ে পড়েছে। ফলে তারাও এই জুলাই ঘোষণার ঘটনায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। ছোট ছোট যে সকল দল প্রেস ক্লাবের সামনে বা টক শোতে অথবা সেমিনারে গিয়ে অনেক তত্ত্ব কথা বলতেন, তাদের ভিতরে হতাশা নেমে আসছে। তারা কেউ কেউ প্রকাশ্যে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তো বিএনপি আসলে তাদের কথিত মতে জুলাইয়ের যে স্বপ্ন, তাদের যে 5 আগস্টের স্বপ্ন, সেগুলি কি পূরণ হচ্ছে? তারা বলছেন পুনরাবৃত্তি হতে পারে অতীতে। তাছাড়া বিএনপি একসময় যে ভয়ঙ্কর অত্যাচার, নির্যাতন, দুর্নীতি বিভিন্নভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, সেই জাতীয় পরিস্থিতি সৃষ্টি হবে কিনা 10 আগস্ট, 21 অগস্টের গ্রেনেড হামলা, এভাবেই ছোট ছোট দলগুলোর ভিতরে হতাশা নেমে আসছে। তারাও তাদের নিজস্ব শিবিরে চায়ের টেবিলে সব বিষয় নিয়ে আলোচনা করছেন। অন্যদিকে বাংলাদেশস্থ বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা তাদের ক্লাবের টেবিলেও এসব নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে যদি এরকম কোন কর্মসূচি নেয় আওয়ামী লীগ অথবা অন্যান্য দল, তাহলে কি ইউনূস নির্বাচন পরিষ্কারভাবে দিতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের সংশয়। নির্বাচন দিলেও আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলদের বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা এবং সেই সরকারকে বিদেশ থেকে বা বড় বড় আন্তর্জাতিক ফান্ড যারা দেন তারা ফান্ড দেবেন কিনা। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে নুয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত যেটা পোশাক খাত, জনশক্তি রপ্তানি, সেটার অবস্থা খুবই খারাপ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে জিরোর কোঠে এসেছে। বড় ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে অভিযোগ করছেন বাংলাদেশে, যেমন বিশ্বব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের জিডিপির হার 3 পয়েন্টে নেমে আসতে পারে, যেটা বিপ্লবোত্তর বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার পরেও এরকম অবস্থা ছিল না। এই পরিস্থিতিতে এই সরকার কিভাবে সামাল দেবে? বেকারত্ব, আর্থিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচার বিভাগ, প্রশাসন, কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। এইরূপ পরিস্থিতিতে তাহলে তাদের কথিত আন্দোলনের ফলাফল কি? এনসিপি শিবির ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এনসিপির নেত্রী উমামা ফাতেমা, নীলা ইসরাফিল, আজমিরি বাঁধন সহ আরো অনেকে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন। যৌন হয়রানি থেকে শুরু করে প্রচন্ড দুর্নীতি করছে এনসিপি। তাদের দ্বারা কল্যাণকর, মঙ্গলজনক কোনো কিছু হবে না এবং ছাত্রত্ব থেকে তাদের এই রাজনীতিতে আসা, ক্ষমতা আরোহণ করা, এগুলো নাকি তাদের কথা ছিল না। সব মিলে এনসিপি শিবির থেকে আস্তে আস্তে অনেকে সরে যাচ্ছে। তাদের তাত্ত্বিক উপদেষ্টা ফরহাদ মাজাহার, যাকে গফুর নামে অনেকে বলেন, তিনিও এখন কোনো সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছেন না। অন্যদিকে বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা তারাও কি করণীয় এই মুহূর্তে এনসিপির সাথে পরামর্শ দিচ্ছেন না। কক্সবাজারে গিয়ে ওরকম কোনো পরামর্শ পান নাই। আর ইউনূসের ব্যাপারে তাদের একেবারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করে নির্বাচনের তারিখ দেওয়ায় তারা ভীষণভাবে নাকশ। অন্যদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিষোদ্গার করার কারণে সেনাবাহিনীর কাছ থেকে যে তারা অন্ধভাবে একটা সাপোর্ট পাবেন সেরকম পরিস্থিতিও এখন তাদের নাই। সবকিছু মিলে তাদের নিজের অভ্যন্তরীণ অবস্থাটা লেজে গোবরের অবস্থা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিভিন্ন দুর্নীতি, তার এপিএস এর আর্থিক কেলেঙ্কারি, বিমানবন্দরে অস্ত্র নিয়ে যাওয়া, তার বাবা নারী নির্যাতন সহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সেক্ষেত্রে তার প্রভাব রয়েছে। তার বাবা ঠিকাদারি লাইসেন্স করা, কমিশনের ব্যবসা করা। অন্যদিকে তিনি দায়িত্ব পালনকালীন সময় বারবার হেলিকপ্টারে চড়া, তার পোশাক পরিচ্ছদের পরিবর্তন হওয়া। অন্যদিকে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি পরিষ্কারভাবে এক বিএনপি নেতার কাছে বলেছেন যে এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম, সেটা তাদেরই ছিল, তারাই গ্রহণ করছেন। অর্থাৎ এনসিপি যে তাদের বিটিম ছিল এই অভিযোগটায় তিনি আরো স্বীকারোক্তি দিয়ে দিলেন। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তার বাবা কিভাবে কমিশন এজেন্সি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অন্যদিকে এনসিপির যে তাত্ত্বিক নেতা বলা হয় মাহফুজ আলম উপদেষ্টা, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি অস্ট্রেলিয়ার অর্থ পাচার করেছেন এমন অভিযোগ। তিনি আবার সম্প্রতি একটা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। তিনি বলছেন যে অন 11-এর আলামত তিনি দেখতে পাচ্ছেন। এই জাতীয় পরিস্থিতিতে বিএনপির ভিতরে একটা ফুরফুরে মেজাজ, যারা তারা খুব শীঘ্রই ক্ষমতায় চলে আসবে। সেক্ষেত্রেও নতুন করে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে।
একটি গুরুত্বপূর্ণ বড় দেশ তারা নাকি বিএনপির সম্ভাব্য প্রস্তাবিত যে প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান, তার ব্যাপারে নাকি তাদের আপত্তি রয়েছে এবং তারা একসময় তারেক রহমানকে নিষিদ্ধ করেছিল তাদের দেশে, এবং তারেক রহমান সম্পর্কে জঙ্গি আশ্রয়নে পৃষ্ঠপোষকতা সহ দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এ জাতীয় অভিযোগে নাকি তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল। সেই স্যাংশন এখনো প্রত্যাহার হয়নি। সেই দেশটি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে কলকাঠি নেড়েছিল। এটা ভারতীয় একটি পত্রিকা সহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এগুলো বেরিয়ে আসছে। তাহলে বিএনপি নেক্সট নেতৃত্বকে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তারেক রহমানের ব্যাপারে যদি তাদের রিজার্ভেশন থাকে তাহলে কি হবে? এটা নিয়ে বিএনপির অত্যন্ত সিনিয়র নেতারা যারা তারা একান্তে বসেছেন এবং সেক্ষেত্রে তাদের ভিতরে একটা হতাশা দেখা দিচ্ছে। সবকিছু মিলে একটা চরম অনিশ্চয়তার ভিতর থেকে ডক্টর ইউনূস তার স্বার্থগুলি সিদ্ধি করে তার যে সুযোগ সুবিধা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।